আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। দর্শক, গত 18 ফেব্রুয়ারি প্রচারিত ভিডিওটির টাইটেল ছিল বেজে গেছে জুলাই সনদের মৃত্যু ঘণ্টা। ওই ভিডিওতে বলেছিলাম আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। ৩রা মার্চ হাইকোর্ট এমন একটি রুল জারি করেছে। জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে এই রুলটি জারি করেছেন হাইকোর্ট। জনাকীর্ণ আদালতে দুটি আলাদা রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং গত 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ শুনানির পর যদি আদালত রিটের আবেদনকারীর পক্ষে রায় দেন, তাহলে অধ্যাপক ইউনূস ও আলী রিয়াজের বহু তেনা পেঁচানোর যে জুলাই সনদ, তার কি সলিল সমাধি হবে? তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই রুল জারির মধ্য দিয়ে কি জুলাই সনদের বাস্তবায়ন ঠেকে গেল? মানে সাবজুডিস বা বিচারাধীন বিষয় হওয়ায় কি জুলাই সনদ আর গণভোটের রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া ডিফ্রিজে চলে গেল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যে বিএনপি জুলাই সনদের আদেশকে প্রতারণা বলে ঘোষণা করেছিল, সেই বিএনপি সরকার আদালতে কোন পক্ষ নেবে? নাকি বিএনপি এই ইস্যুটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করবে? কারণ আদালতে জুলাই সনদ এবং গণভোট নিয়ে এমন নড়াচড়া শুরু হওয়ায় বেশ চাপে আছে বিরোধী পক্ষগুলো। সূত্রগুলো বলছে, শুধু গণভোটের বৈধতা নয়, গণভোটের স্বচ্ছতা নিয়েও শিগগিরই উচ্চ আদালতে রিট করতে যাচ্ছেন একদল আইনজীবী। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতীয় ঐক্যের নামে নিজের পছন্দসই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকের পর বৈঠকের আয়োজন করেছিলেন মোহাম্মদ ইউনূস। আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে এসে ঐক্যমত্যে সে নাটকের কর্ণধার করা হয় ডক্টর আলী রিয়াজকে। শুরু থেকে সেই নাটক নিয়ে বহু সমালোচনা হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2025 সালের 26 জুন অভিযোগ করেছিলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। শেষে নোট অফ ডিসেন্ট রাখা না রাখা নিয়ে এক প্রস্থ নাটকের পর 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল জুলাই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন করতে হবে। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় নির্ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়ে বিএনপির বিরোধিতা থাকলেও পরে জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে পারে বলে বিএনপি মত দিয়েছিল। শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতেই হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিএনপির এই রাজনৈতিক বার্তার পর কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে নেওয়া হয় কোর্টের এজলাসে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানী খোদা 23 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার
বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন। গত সপ্তাহে জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের জন্য ১৬ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোহাম্মদ মাহবুব আলম অন্য রিটটি করেন। হৃদয় নিখোদার করা রিট আবেদনে বলা হয়, জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুলের প্রার্থনা করা হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের কার্যক্রম থেকে বিরত থাকতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। অন্যদিকে আইনজীবী মাহবুব আলমের রিটে বলা হয়, জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য ১৬ ফেব্রুয়ারির চিঠি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন বাতিল ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথের ১৬ ফেব্রুয়ারি চিঠির কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার এই রিট দুটি নিয়ে উভয় পক্ষে শুনানির পর মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেছিলেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত ৩টি বিষয়ে রুল জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে ২০২৫ সালের জুলাই জাতীয় সংসদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ এবং গত ১৬ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে ২০২৫ সালের গণভোট অধ্যাদেশের ৩ নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো ৩০টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দর্শক, রিটে আইনজীবীরা ১৪টি গ্রাউন্ড তুলে ধরেছেন। রিট আবেদনে ঐকমত্য কমিশনের ৩০টি সিদ্ধান্তে সংবিধানের ২২টি অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সবচেয়ে শক্তিশালী যে গ্রাউন্ড সেটি হলো রাষ্ট্রপতির যে আদেশের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোট জারি করা হলো। আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা ও প্রেসিডেন্স নেই। বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা ব্যবহার করে মোহাম্মদ ইউনূসের সরকার সুপারসনিক গতিতে ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু জুলাই সনদ জারি করা হয়েছিল রাষ্ট্রপতির আদেশে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। দ্বিতীয় শক্তিশালী গ্রাউন্ডটি হলো, এই সনদ দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের ৭-এর ১ ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া ৭-এর ২ ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্ট যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন, বিএনপি সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপি ৭৭ জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন।
আইনজীবীরা বলছেন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নাই। সুতরাং জামাত ও এনসিপি সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিইসির এখতিয়ার নিয়ে আদালতের শুনানিতে প্রশ্ন উঠতে পারে। আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে এটি, এমনটাই মনে করছেন আইনজীবীরা। দর্শক, আদালত পাড়ায় এখন এই দুটি রিট আর তার প্রেক্ষিতে আদালতের রুল জারি করার বিষয়টা টক অব দ্য ইস্যু হয়ে গেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো অনুযায়ী এ ধরনের রাজনৈতিক ইস্যুতে দায়ের করা রিটগুলোর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সরকার পক্ষ কি চায় তার উপর। আইনজীবীদের একটি অংশ বলছে এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া, এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবই বিএনপির নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আলী রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছিলেন। সেজন্যই সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অব ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটি স্বাভাবিক। যদিও বিএনপি সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কথা বলেনি, বরং তাদের অবস্থান হলো জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে এবং যেসব সংস্কার প্রস্তাব তাদের ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে আছে সেসব সংস্কার তারা করবে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। ৬০ সদস্যের কোরাম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তবে বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির ৭৭ জন নির্বাচিত সংসদ সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের ৩য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন প্রথম দিনে বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয় দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা দ্বারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল। আইনজীবীরা মনে করেন সংবিধান ও সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন আছে এমন ইস্যুতে দায়ের করা রিটগুলোর শুনানি শেষ হতে অনেক দিন লেগে যায়। প্রশ্ন হলো, তাহলে কি জুলাই সনদ ও গণভোটের বিষয়টি সাবজুডিস বা বিচারাধীন বিষয় হয়ে গেল? যদিও রুল জারি করা মানে কোনো রায় নয়, তবে সরকার পক্ষ বিশেষ করে বিএনপি যেহেতু সংসদের ২/৩ আসন নিয়ে শক্ত অবস্থানে আছে, তারা এখন বিষয়টাকে ঝুলিয়ে দিতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন হাইকোর্টের দায়ের হওয়া দুটি রিটই খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি নির্ভর করছে সরকার পক্ষ কোন দিকে অবস্থান নেয় তার উপর। রাষ্ট্রপতির এই আদেশ জারির কোনো এখতিয়ার ছিল না এবং সংবিধানের ১৪২ অনুচ্ছেদের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে এমন শক্তিশালী গ্রাউন্ড প্রতিষ্ঠা করা সম্ভব। আর তা করা গেলেই পুরো জুলাই সনদ হিমাগারে চলে যাওয়ার শঙ্কাই বেশি। সূত্রগুলো বলছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপির উপর চাপ দিচ্ছিল জামাত ইসলামী ও এনসিপি। এখন বিষয়টি চলে গেল আদালতের এজলাসে। সেখানে উল্টো জামাত ও এনসিপি বিপাকে পড়তে পারে, কারণ
সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই তার জন্য শপথ নেয়া এবং দেয়ার কোনো এখতিয়ার। কিন্তু জামাত ও এনসিপি ৭৭ জন সংসদ সদস্য শপথ নিয়ে এরই মধ্যে নিজের পায়ে কুড়াল মারার ব্যবস্থা করে ফেলেছেন। সংবিধান লঙ্ঘনের দায় এমপি হিসেবে তাদের শপথও প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। সে কারণে জামাত ও এনসিপি এখন আদালতের বাইরে জনমত তৈরির চেষ্টা করছে। তারা এখন প্রশ্ন তুলছে, গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচনও অবৈধ হয়ে যাবে। শিশির মনিরের ভাষায়, বিএনপি এর মাধ্যমে নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে। আইনজীবীরা বলছেন, সংবিধানে যেটির অস্তিত্ব নেই সেটির জন্য যেটির অস্তিত্ব আছে সেটি কখনোই প্রশ্নের মুখে পড়তে পারে না। আদালত দেখবে সংবিধানে কি বলা আছে, জাতীয় ঐক্যমত্যের নামে টি পার্টি কি বলেছে সেটি মুখ্য হওয়ার কথা নয়। স্পষ্ট প্রমাণিত হচ্ছে তারেক রহমানের এই দুদক চেয়ারম্যানের প্রতি আস্থা নাই। দুদক চেয়ারম্যান কিন্তু তার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। তিনি এমনকি এই ৪-৫ দিন আগে রেড নোটিশ জারি করার একটা নির্দেশ আদালত থেকে নিয়ে এসেছেন দুদকের আবেদনের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। কারণ দুদক চেয়ারম্যান ভাবছিলেন যে এই যে শেখ হাসিনার ভাগ্নিকে তিনি যে কিছুতেই ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও কোনো রকম স্বস্তি দিচ্ছেন না, এই অতি তৎপরতা হয়তো তাকে বিশেষ কোনো পয়েন্ট এনে দেবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন সহ দুদকের কমিশনারদেরকে যে আজকেই পদত্যাগ করতে হবে সেটা জানা হয়ে গিয়েছিল সোমবার দিনেই। মানে সংবাদ মাধ্যমের কাছে এ খবর সোমবার দিনে ফাঁস হয়ে গিয়েছিল যে সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দুদক চেয়ারম্যানকে যে তাকে সরকার আর রাখতে চান না, এবং তারপর দুপুরের মধ্যেই যে তাকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সাংবাদিকরা তাকে গিয়ে যখন জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছেন এখনো তার কাছে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই, তিনি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করার পর পদত্যাগের বিষয়টা জানাতে পারবেন। কিন্তু সংবাদ মাধ্যম সচিবালয়ে একেবারে উন্মুখ হয়ে বসেছিল, কারণ তারা জানতো যে সচিবালয়ে এসে উপস্থিত হতে হবে দুদকের চেয়ারম্যান এবং কমিশনারদেরকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। এবং পতাকা উড়িয়ে গাড়ি দিয়ে তারা সচিবালয়ে প্রবেশ করলেও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে বৈঠক শেষে পদত্যাগপত্র জমা দিয়ে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি এরকম ব্যাখ্যা দিয়ে পতাকা নামানো গাড়িতে করে তারা সচিবালয়ে ত্যাগ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এমন একজনকে দুদকের চেয়ারম্যান পদে এনে বসিয়েছিলেন, এই আব্দুল মোমেন তার নিজেরই সরকারি চাকরির সুবাদে দুর্নীতির তদন্ত হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ আমলে যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে ওএসডি করা হয় এবং তিনি এর আগে বিমানের এমডি ছিলেন, সিইও ছিলেন। বিমানের এমডি এবং সিইও হিসেবে ব্যাপক পরিমাণ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে থাকায় এরপর বহু বছর দুর্নীতি দমন কমিশনের তদন্ত এবং অনুসন্ধানের মুখোমুখি হয়েছিলেন এই আব্দুল মোমেন। এহেন ব্যক্তিকে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বুঝে শুনেই এনে দুদকের চেয়ারম্যান করেছিলেন, কারণ তিনিও হাসিনা আমলের তার মতোই একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। মানে শেখ হাসিনার আমলে যেমন বিচার আচারের মুখোমুখি হয়ে ডক্টর ইউনূস একেবারে খ্যাপাটে হয়েছিলেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে সবচেয়ে কঠোরতম প্রতিশোধ নিতে, ঠিক তেমন একজন ব্যক্তিকেই তিনি বেছে বেছে এনে বসান এই দুদকের চেয়ারম্যান পদে। এবং এই দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন নিশ্চিত করেন যে শেখ হাসিনা সহ শেখ হাসিনা পরিবারের প্রত্যেক সদস্যের বিরুদ্ধে তিনি দুদকের করা মামলায় একটা দণ্ড নিয়ে আসতে পারেন। মানে এমন দণ্ড নিয়ে আসতে পারেন যাতে তাদের দেশে ফেরা বাধাগ্রস্ত হয়, তারা সেই দণ্ডাদেশের মুখোমুখি অবস্থায় বাংলাদেশে নানা রকম বাধা নিষেধের সম্মুখীন হন। এমনকি শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ এমপি, তাকে পর্যন্ত ফাঁসিয়েছেন এই আব্দুল মোমেন। কাজেই তিনি ভীষণ সুচারুভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যে অ্যাসাইনমেন্ট দিয়ে দুদকের শীর্ষ পদে বসিয়েছিলেন সেটা পালন করেছেন। তবে শেখ হাসিনার পুত্রকন্যা সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানার 3 পুত্রকন্যা,
তাদের বিরুদ্ধে যে মামলা দিয়ে তিনি দণ্ড নিয়ে এসেছেন সেই দণ্ডাদেশের বিষয়ে ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টি পর্যন্ত একথা বলেছেন যে তারা একে প্রকৃত ন্যায় বিচার বলে মনে করেন না। এছাড়া ব্রিটিশ শীর্ষ আইনজীবীরা তো প্রশ্ন তুলেছেনই যে এমন একটা প্রতিশোধমূলক বিচার আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের দ্বারা ঘটতে পারে কিনা, কারণ এই আব্দুল মোমেন এমন একটা বিচার সাজিয়েছিলেন যে শেখ হাসিনা এবং শেখ হাসিনা পরিবারের সকল সদস্যরা পূর্বাচলে তাদের ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে প্লট নিয়েছেন। আর টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি, তিনি যেহেতু 10 কাঠা প্লট নেন নাই, তার ক্ষেত্রে তিনি মামলাটা সাজিয়েছিলেন এভাবে যে টিউলিপ সিদ্দিক নাকি তার খালা শেখ হাসিনার ওপর এ প্রভাব বিস্তার করেছেন যাতে তিনি শেখ রেহানা আর শেখ রেহানার বাকি 2 ছেলে মেয়েকে প্লট দিতে বাধ্য হন। মানে এমন এক গাঁজাখুরি মামলা সাজিয়ে সে মামলার বিচার আদায় করে একেবারে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সকলের বিরুদ্ধে দণ্ডাদেশ নিয়ে আসা এমন সফল দুদক চেয়ারম্যানকেও যে চাকরি ছাড়তে হলো তারেক রহমানের আমলে, মানে তারেক রহমান সরকার গঠিত হওয়ার পর 2 সপ্তাহ পার হওয়ার আগেই সেটাকে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বলতেই হয়। জুন মাসে 2025 সালের যখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বিশাল বহর নিয়ে ডক্টর ইউনূস যুক্তরাজ্য গিয়েছিলেন এবং যুক্তরাজ্যের সবচেয়ে বিলাসবহুল একটি হোটেলে ছিলেন, সেই সফরে তার সঙ্গী হয়েছিলেন তথাকথিত স্বাধীন নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান এই দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। এবং সে সময়ও আব্দুল মোমেন এমন ঘোষণা দিয়েছিলেন যে তিনি সে কারণে যাচ্ছেন কারণ তিনি নাকি ওখানে গিয়েই যুক্তরাজ্য গিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবারের যেসব অবৈধ সম্পদ আছে যুক্তরাজ্যে সেগুলো ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন এবং সেসব অবৈধ সম্পদ দ্রুত চিহ্নিত করে ফিরিয়ে আনবেন। সে সময় সকলকে অবাক করে দিয়ে এমনকি প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছিলেন এই যে সদ্য বিদায় নিতে হলো আরেকজন, যাকে সেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরও। কিন্তু শেষ পর্যন্ত 18 মাস বাদেও এই দুদক চেয়ারম্যান কিংবা বাংলাদেশ ব্যাংক গভর্নর চিহ্নিত করে বলতে পারেন নাই যে শেখ হাসিনা পরিবারের সম্পদ তারা কোথায় কোথায় পেলেন এবং কোথা থেকে তারা সেই অবৈধ সম্পদ নিয়ে আসবার উদ্যোগ গ্রহণ করেছেন। একদিকে টিউলিপ সিদ্দিককে যথেষ্ট বিব্রত করা গেছে এবং তাকে এই বিব্রত হওয়ার মুখে নানা রকম প্রশ্ন, সংবাদ মাধ্যমে নানা রকম ঝড়, কারণ ইউনূস সাহেব নিজে ব্রিটিশ সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলছিলেন যে টিউলিপ সম্পদের পাহাড় গড়েছেন তার খালার ক্ষমতা অপব্যবহার করে এবং তার উচিত সেই সম্পদ বাংলাদেশে ফিরিয়ে দেওয়া। এসব কথাবার্তা বলে এমন একটা বিব্রতকর পরিস্থিতি ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের জন্য তৈরি করে ছেড়েছেন ইউনূস সাহেব যে টিউলিপ সিদ্দিককে কিন্তু 2025-এর শুরুর দিকেই স্টারমারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। কিন্তু এরপর থেকে টিউলিপ সিদ্দিক, তার লেবার পার্টি, ব্রিটেনের বিভিন্ন শীর্ষ আইনজীবীরা বারবার এ কথা বললেও যে কেন দুর্নীতি দমন কমিশন তাদের কাছে কি প্রমাণ আছে তিনি 10 কাঠা জমি তার মা ভাইদেরকে পাইয়ে দিতে শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করেছিলেন সে তথ্য কেন প্রকাশ করছে না দুর্নীতি দমন কমিশন, কিংবা কি প্রমাণ আছে যে প্রমাণ ব্রিটিশ সরকার খুঁজে পাচ্ছে না কিন্তু এই দুর্নীতি দমন কমিশন বলে বেড়াচ্ছে বাংলাদেশে এবং ব্রিটেনের সংবাদ মাধ্যমে যে তিনি এই টিউলিপ সিদ্দিক পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের সময় রূপপুর পারমাণবিক প্রকল্প পাইয়ে দিয়ে বড় ধরনের কমিশন হাতিয়ে নিয়েছিলেন। এসবের কোনো প্রমাণ শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কিন্তু হাজির করতে পারে না এবং সে কারণেই টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক দল বর্তমানে ক্ষমতাসীন লেবার পার্টি যেমন বাংলাদেশে পরিচালিত এই বিচার কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডন শেষ সফরে যাওয়ার পর বিবিসির মুখোমুখি হয়ে এই বিচার কাজ নিয়ে, মানে এই বিচার কাজের কোনো অংশে যে দুদক যে বিচার কাজ পরিচালনা করছে তার কোনো অংশে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না, আইনের ডিউ প্রসেস ফলো করা হচ্ছে না, সে বিষয়ে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত
জর্জরিত করা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র দুদকের চেয়ারম্যানের ওপর তার আস্থা আছে এ কথা বলা ছাড়া আর কোনো ব্যাখ্যা হাজির করতে পারেন নাই। স্পষ্ট প্রমাণিত হচ্ছে তারেক রহমানের এই দুদক চেয়ারম্যানের প্রতি আস্থা নাই। দুদক চেয়ারম্যান কিন্তু তার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। তিনি এমনকি এই 4-5 দিন আগে রেড নোটিশ জারি করার একটা নির্দেশ আদালত থেকে নিয়ে এসেছেন দুদকের আবেদনের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। কারণ দুদক চেয়ারম্যান ভাবছিলেন যে এই যে শেখ হাসিনার ভাগ্নিকে তিনি যে কিছুতেই ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও কোনো রকম স্বস্তি দিচ্ছেন না, এই অতি তৎপরতা হয়তো তাকে বিশেষ কোনো পয়েন্ট এনে দেবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে, এবং সে কারণে এই সদ্য 26শে ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় যাতে আদালত ইন্টারপোলের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার নির্দেশনা দেয়। কিন্তু বোঝা যাচ্ছে যে তারেক রহমান এসব বিশেষ পয়েন্ট দিতে প্রস্তুত নন, কারণ ওদিকে তারেক রহমান নির্বাচনে বিজয়ী হওয়ার পরপরই দেশি বিদেশি সাংবাদিকদের সমন্বয়ে যেই সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে ব্রিটেনের শীর্ষস্থানীয় পত্রিকা ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক সুযোগ পাওয়া মাত্র তারেক রহমানকে ভরা ঘরের সামনে যে প্রশ্ন প্রথমেই করেছিলেন যে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা এগিয়ে নিয়ে যাবেন কিনা সে প্রশ্ন করে বসেন। তারেক রহমান তখন আগে আরেক প্রশ্নে মানে আওয়ামী লীগের সঙ্গে একটা রিকনসিলিয়েশনের বা এক রকমের সহাবস্থানের ব্যবস্থা হতে পারে কিনা সে প্রশ্নের উত্তরে যে উত্তর দিয়েছেন একই উত্তর দেন তখন সেই ব্রিটিশ সাংবাদিককে যে হ্যাঁ আইনের শাসন প্রতিষ্ঠাই হবে তার মূল লক্ষ্য। কাজেই তারেক রহমান জানেন যে এ ধরনের একটা সাজানো মামলা, গাঁজাখুরি মামলা যদি পরিচালনা করে তাকে শেখ হাসিনা টিউলিপ সহ এই যে মানে বাংলাদেশের রাজনীতিবিদ শুধু নয় ওই ব্রিটিশ রাজনীতিবিদ পর্যন্ত জড়িয়ে ফেলার পর তাকে যদি দুর্নীতির মামলার বিচার করতে হয় তাহলে তাকে ঘরে বাইরে ক্রমাগত প্রশ্নের মুখোমুখি হতে হবে। সেই অতিরিক্ত প্রশ্নের মুখোমুখি সম্ভবত তারেক রহমান এখন হওয়াটা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন না। তারপরে এটাও মনে করে দেখুন এই একই মামলায় আব্দুল মোমেন এই দুদকের বিদায়ী চেয়ারম্যান ফাঁসিয়ে গেছেন শেখ হাসিনার পুত্রকন্যাদেরও, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদকে। এখন দেশি বিদেশি সংবাদ মাধ্যমের এবং রাজনৈতিক আলোচনার প্রধান বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের উত্তরসূরি হবেন কে, আওয়ামী লীগের হাল ধরবেন কে। কাজেই রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমানকে কিন্তু নির্বাচনের আগে এ প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল যে তিনি শেখ হাসিনার পুত্রকন্যারা রাজনীতিতে আসতে চাইলে, দেশে ফিরে আসতে চাইলে ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেন। খুবই লক্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে তারেক রহমান কিন্তু তখন বলেন নাই যে না না তারা 10 কাঠা প্লটের দুর্নীতি মামলায় বাংলাদেশের বিচারালয়ে এরই মধ্যে দণ্ডপ্রাপ্ত, কাজেই তাদের এখন দেশে আসার কোনো সুযোগ নাই। বরং তারেক রহমান তখন উত্তরে স্পষ্টভাবে বলেছেন যে জনগণ চাইলে যে কারোরই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার, রাজনীতিতে যোগ দেওয়ার অধিকার আছে। কাজেই তারেক রহমান একটা ফ্রেশ স্টার্ট চাইছেন। যে ব্যক্তিগত প্রতিশোধের নেশায় মেতে উঠে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করেছেন আর তার বিচার সংস্কার এসব নতুন নতুন এজেন্ডা বাস্তবায়ন করেছেন, তারেক রহমান জানেন যে রাজনীতি করে সরকারে টিকে থাকতে হলে সেই রাজনৈতিক হিসাব নিকাশে ব্যক্তিগত প্রতিশোধের জায়গা কম এবং ডক্টর ইউনূসের নেওয়া প্রতিশোধের ভার বহন করা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে না।